নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসামে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন কখনোই মেনে নেওয়া হবে না। শ্রীভূমিতে কংগ্রেস কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হবে। মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রীর। মৌলিক শিক্ষার ক্ষেত্রে নতুন নীতি প্রয়োগ করবে শিক্ষা বিভাগ, জানালেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। পাথারকান্দির ডেপল ছড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া। বরাকের ভাষা শহীদদের অপমানের বিরুদ্ধে মৃত্যুসর ক্যাম্পরাইকে বিঁধল বরাকের বিভিন্ন দল সংগঠন। শিলচরে জনমত গঠন সভার আয়োজন। শিলচর বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে প্রদীপ জ্বালিয়ে জুবিন গার্গকে শ্রদ্ধা অনুরাগীদের। এবারে বিস্তারিত খবর। আসামে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন কখনোই মেনে নেওয়া হবে না। শ্রীভূমিতে কংগ্রেস কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হবে। মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রীর। শ্রীভূমি জেলায় কংগ্রেসের এক সভায় বাংলাদেশের রাষ্ট্রীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এদিকে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্বয়ং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিক সম্মেলনে শ্রীভূমি প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসামে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন কখনোই মেনে নেওয়া হবে না। শ্রীভূমির কংগ্রেস কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার নির্দেশ দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের ঘটনা নিশ্চিতভাবে রাষ্ট্রদ্রোহিতার শামিল, আর এ ধরনের রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে কাউকে ক্ষমা করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শর্মা। এদিকে বিটিসির সিইএম ও ডেপুটি সিইএমকে ক্যাবিনেট মর্যাদা প্রদানের ক্যাবিনেট সিদ্ধান্তের কথাও জানান তিনি। এছাড়াও ইএমদের বিটিসি এলাকার মধ্যে প্রদান করা হবে রাজ্যিক মন্ত্রীর মর্যাদা বলেও জানান মুখ্যমন্ত্রী। শ্রীভূমি জিলাত কংগ্ৰেছ দলৰ এখন বৈঠকত বাংলাদেশৰ জাতীয় সংগীত তাক ভাৰতৰ ৰাষ্ট্ৰীয় সংগীতৰ দৰে সন্মান প্ৰদৰ্শন কৰি পৰিৱেশন কৰা হয়। বাংলাদেশৰ জাতীয় সংগীত অসমত পৰিৱেশন কৰাটো আমি কোনোপধ্যে মানি ল'ব নোৱাৰোঁ। সেইকাৰণে শ্রীভূমি জিলাৰ কংগ্ৰেছ সদস্যসকলৰ ওপৰত ৰাষ্ট্ৰদ্ৰোহৰ গোচৰ ৰুজু কৰিবৰ বাবে আমি অসম আৰক্ষীক নিৰ্দেশ দিছোঁ আৰু তেওঁলোকৰ ওপৰত আমি এপ্ৰপ্ৰিয়েট ছেকশ্যন অফ লজ আমি FIR ৰেজিষ্টাৰ কৰিম আৰু তেওঁলোকক পুলিচে আইনৰ প্ৰভিজন অনুসৰি তেওঁলোকক গ্ৰেপ্তাৰো কৰিব আৰু তেওঁলোকৰ ওপৰত আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। 2 days ago, the District Congress Committee of Sribhumi District performed the national anthem of Bangladesh in place of the national anthem of India. This is a blatant disrespect to the people of India, its national anthem, as well as it is in line with the new claim of various Bangladesh leading citizen that eventually Northeast will be part of Bangladesh. Priyank Kharge, Gaurav Gogoi আৰু গোটেই কংগ্ৰেছ ইক'চিষ্টেমটোৱে অসমৰ ডেভেলপমেণ্ট নিবিচাৰে। অহা বছৰ তেওঁলোকে দেখা পাব যে অসমীয়া লৰাই কেনেকৈ ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰী চলাইছে। আজি আমাৰ কেবিনেটত বিটিচিৰ CM বা চিফ আৰু বিটিচিৰ ডেপুটি চিফক আমি
কেবিনেট মন্ত্ৰীৰ মৰ্যাদা প্ৰদান কৰিবৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰোঁ। এইটো আগতেও আছিলে, এইটো নহয় যে প্ৰমোদ বড়ো নাছিলে, কিন্তু আগতে অকল চিফজন কেবিনেট আছিলে, মৰ্যাদা আছিলে, কিন্তু BTC একৰ্ডত লিখা আছিলে যে আমি চিফকো কেবিনেট দিব লাগিব আৰু ডেপুটি চিফকো কেবিনেট দিব লাগিব। আজি সেই সিদ্ধান্তটো কেবিনেটে অনুমোদন জনায়। পেৰেলেলি BTC যিসকল এক্সিকিউটিভ মেম্বাৰ হ'ব, উইদিন দ্য BTR, বাহিৰত নহয়, উইদিন দ্য BTR তেওঁলোকে ৰাজ্যিক মন্ত্ৰীৰ মৰ্যাদা পাব। BTCৰ 5খন জিলাৰ ভিতৰত তেখেতসকলে ৰাজ্যিক মন্ত্ৰীৰ মৰ্যাদা পাব। মৌলিক শিক্ষার ক্ষেত্রে নতুন নীতি প্রয়োগ করবে শিক্ষা বিভাগ, জানালেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। মৌলিক শিক্ষার ক্ষেত্রে নতুন নীতি প্রয়োগ করবে শিক্ষা বিভাগ। এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 4টি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা প্রদান করতে হবে শিক্ষকদের। লেখা, পড়া, শোনা, অনুধাবন করা, প্রকাশ করতে পারার মনোভাবে শিক্ষাদানে গুরুত্ব দিতে হবে। বুধবার বঙ্গাইগাঁও জেলা সদরের বর্ষণগাঁও MV স্কুলের রজত জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি মন্তব্য করেন যে মাতৃভাষা ভিত্তিক বিদ্যালয়গুলির উন্নতির জন্য শিক্ষা বিভাগ নিরন্তর কাজ করে চলেছে। যোৱা সময়খিনিত খুব সুন্দৰভাৱে গঢ় লৈ উঠিছে। এইখন বিদ্যালয়তে আমি চিলড্ৰেন এণ্ড এডোলেচেন্স লাইব্ৰেৰী দিছিলোঁ, সেইটো মই আজি দেখিলোঁ খুব ভালকৈ নিৰ্মাণ হৈছে। ইয়াত স্মাৰ্ট ক্লাছৰুম হৈছে, টেলি এডুকেশ্যনৰ ক্লাছৰুম হৈছে, আৰু এই ডিজিটেল ডিভাইচ যুক্ত যি আমাৰ শিক্ষা, এই শিক্ষাদান কৰাৰ ক্ষেত্ৰতো বিদ্যালয়খনে যথেষ্ট সা সুবিধা পাইছে। মই আজি শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক আহ্বান জনাইছোঁ তেওঁলোকে যাতে বিদ্যালয়খনক আৰু সুন্দৰভাৱে আগুৱাই লৈ যোৱাৰ সংকল্প লয় এই মহাৰজত জয়ন্তীৰ বৰ্ষত। বুনিয়াদী শিক্ষাৰ ক্ষেত্ৰত আপুনি 4টা বিষয় স্থাপন কৰিছে, যিটো মানে আমি জ্ঞান বা তথ্য দিয়াতকৈ আমি ছাত্ৰ ছাত্ৰীসকলক বুনিয়াদী শিক্ষাত তেওঁলোকক 4টা বিশেষ স্কিল, এটা লিখা, এটা পঢ়া, এটা শুনি বোধগম্য হোৱা, আৰু আনটো হ'ল ক'ব পৰা বা প্ৰকাশ কৰিব পৰা। ইংৰাজীত যদি কওঁ যে ৰিডিং, ৰাইটিং, লিছনিং উইথ কম্প্ৰিহেনশ্যন এণ্ড স্পিকিং, এই 4টা স্কিল আমি ছাত্ৰ ছাত্ৰীসকলক দিয়াত আমি গুৰুত্ব প্ৰদান কৰিছোঁ গোটেই অসমতে বৰ্তমান, আৰু তাক টিচিং এট ৰাইট লেভেল বুলি আমি এটা প্ৰগ্ৰেমৰ ৰূপ দিছোঁ। ইয়াক সুন্দৰভাৱে ৰূপায়ণ কৰিবলৈ মই শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক আহ্বান জনাইছোঁ। পাথারকান্দির ডেফল ছড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু 2, এলাকায় শোকের ছায়া। পাথারকান্দির ডেফলছড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু 2, এলাকায় শোকের ছায়া। পাথারকান্দি থানার অন্তর্গত ডেফলছড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 2 ব্যক্তির। মৃতরা হলেন উজান ডেফলওয়ালা গ্রামের রিয়াজ উদ্দিনের 52 বছর বয়সী পুত্র নূর উদ্দিন এবং আলা উদ্দিনের 45 বছর বয়সী পুত্র জফরুল হক। বুধবার ভোরে স্থানীয়রা গ্রামের ছড়ার পাশে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিকভাবে ঘটনাটি ধাপাচাপা দেওয়ার চেষ্টা হলেও পরে খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীভূমি জেলা সদর হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গেছে গত রাতে নূর ও জফরুল বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আসে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পাথারকান্দি থানার ওসি সোমেশ্বর কাওয়ার জানিয়েছেন ঘটনাস্থল থেকে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণস্বরূপ তারের ভিডিও পাওয়া গেছে। পুলিশ বর্তমানে গোটা ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে। হৃদয় বিদারক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বরাকের ভাষা শহীদদের অপমানের বিরুদ্ধে মুক্তেশ্বর ক্যাম্প রায়কে বিঁধল বরাকের বিভিন্ন দল সংগঠন। শিলচরে জনমত গঠন সভার আয়োজন। বরাকের ভাষা শহীদদের অপমানের বিরুদ্ধে উপত্যকার বিভিন্ন দল সংগঠনের বিরোধিতা অব্যাহত রয়েছে। সম্প্রতি ডিমাসা রাইটার্স ফোরাম নামের এক সংগঠনের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্প রায় অসম সাহিত্য সভার সভাপতির উদ্দেশ্যে লেখা এক চিঠিতে 1961 সালের 19শে মের ভাষা শহীদদের বাংলাদেশি ও বহিরাগত বলে উল্লেখ করেছেন। তার এই অসত্য ও বিভেদকামী মন্তব্যের পরিপ্রেক্ষিতে বরাকের জনমনে গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে। এদিকে এই পরিস্থিতিতে সম্মিলিতভাবে ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ ও মত বিনিময়ের জন্য আজ 29শে অক্টোবর বুধবার এক জনমত গঠন সভার আয়োজন করা হয় ক্লাব রোডের ইলোরা হোটেলে।
এতদ অঞ্চলের সাংস্কৃতিক, সামাজিক, নাট্য ও ক্রীড়া সংগঠন সহ বিশিষ্ট নাগরিকেরা সভায় উপস্থিত ছিলেন। কি প্রতিক্রিয়া হবে বা কি ধরনের স্টেপ নেওয়া হবে এখন আমরা জানি না। আমাদের উদ্দেশ্য হলো যে অপমান আমাদের শরীরে করা হয়েছে, যে ভাষায় করা হয়েছে, তার প্রতিবাদ করা, যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং আজকের এই সভায়, মত বিনিময়ে এই সভায় আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইব পরবর্তী পদক্ষেপ কি হবে। এখানে একমাত্র শুধু ওই একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ আমরা রাখবো আজকের কথা। এবং যেহেতু অনেক বক্তারাই আজকে তাদের নিজস্ব মতামত তুলে ধরবে বা তাদের সুপরামর্শ আমাদের জানাবে, যারাই এখানে বলতে আসবে কোনো রিপিটেশন না করে, অথবা একজন বক্তা একটা দিয়ে গেছে, যে পরামর্শ দিয়ে গেছে সেই পরামর্শকে আমরা নতুন করে না করে নিজের পক্ষ থেকে আরো কিছু করা যায় কিনা সেটা আমার বলবার কথা হচ্ছে, প্রথম অনুরোধ আমরা করব করা উচিত আমাদের বক্তব্যে, আমাদের কথায়, আমাদের যে প্রস্তাব এসেছে যদি বলবেন হয় যে রাজ্য সরকার অবিলম্বে ভাষা শহীদ কেশর চিন্তন আমাদের আত্মপরিচয়ের ঠিকানাকে সম্মানিত করুন। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী নির্দেশন করুন। এই বিষয়ে আমরা তরুণ ভাষিক গোষ্ঠীর বিরুদ্ধে না। আপনারা আমাদের পোস্টার দেখবেন, সেখানে সংস্কৃত ভাষায় মা লিখেছি আমরা, দ্বিভাষা ভাষায় মা লিখেছি আমরা, আমরা মণিপুরী ভাষায় মা লিখেছি, বাংলা ভাষায় মা লিখেছি, বিষ্ণুপ্রিয় ভাষায় মা লিখেছি, হিন্দি ভাষায় মা লিখেছি। তারপরে এলাকা ভাষিক মানুষের বিরুদ্ধে তো না বটেই, এবং ভাষা শহীদ স্টেশন এই লড়াই আন্দোলন প্রতিটি মাতৃভাষার শহীদদের সম্মান জানাবার জন্য লড়াই। মানুষরা বসবাস আমরা করছি, আর আমরা কোনোদিন দেখতে পাইনি যে কোনো রকমের অপমান বরাকের জনসাধারণ অন্য কোনো ভাষাকে আমরা করেছি। হ্যাঁ, আমরা আমাদের মাতৃভাষা বাংলা নিয়ে অনেক দাবি রেখেছি, অনেক আন্দোলন হয়েছে। বিশেষ করে এই সভাতে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবার যোগদান সেই বিষয়ে রয়েছে। আর ভাষা শহীদ স্টেশনটা আমরা যে দাবিটা রেখেছিলাম, এটা আজকের থেকে না, এটা বহু বছর থেকে চলছে। বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু তবুও এই দাবিটা একটা হ্যাঙ্গিং পজিশনে রয়ে গেছে। আমি মনে করি যে আমি একটা কথা দিতে পারি যে উইন্টার সেশনে যখন পার্লামেন্ট সেশন শুরু হবে, যদিও কথাটা তুলতে হলে একটা লটারি সিস্টেম থাকে পার্লামেন্টে, আপনারা অবগত। বিদায়ের পর অনেক আগের থেকে তাদের সাথে সুসম্পর্ক রয়েছে, অনেক অর্গানাইজেশন আমরা একসাথে করেছি যখন অনেক সমস্যা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে আমি বলবো না যে সমাজের কোনো ক্ষোভ নেই। আমি যেটা বুঝতে পেরেছি, বাঙালিরা বৃহত্তর সংখ্যায় আমরা প্রাপ্ততা রয়েছে। স্বাভাবিকভাবে দাদার উপর অভিমান করা, সেই অভিমান হবে। তো অনেক সময় দাদাদের কর্তব্য পালন করতে হয়। তো সেই জায়গাতে কোনো কোনো সময় তাদের স্টুডেন্ট অর্গানাইজেশনও বিগত দিনে অনেক সেন্টিমেন্টাল হয়ে অনেক কিছু করতে চেষ্টা করেছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু গার্জিয়ান কমিটি যেটা রয়েছে তাদেরকে বুঝিয়ে সেটা শান্ত করেছে। আমি বাংলা ভাষায় কথা বলি, তাই আমি বাংলার সব ইতিহাস বুঝে গেছি, এটা নাও হতে পারে। এবং সমস্ত ভুলটা পাকে তখন, নাহলে আমাদের দিকে আঙুল তুলে দেখানোর সাহস কেন হয়? এর জন্য আমাদের ইতিহাস বোধের অভাবও কি দায়ী? এটা একটু নিজেরা আসুন, আমরা প্রত্যেকে একটু কি বলবো, একটু আত্মসমালোচনা করি। তবে কি মুক্তেশ্বরকে আমরা বলেছি তুমি এরকম বলো? আমি এটা একবারই বলতে চাইছি না। যেমন ধরুন, আমার নিজের পড়াশোনা খুব বেশি নেই, কিন্তু যতটুকু আছে তা থেকে আমি জানি সেটা
এটা আলোচনার জায়গা না, এটা অন্য একটা আলোচনায় বলতাম। আমার কাছে অকাট্য নৈয়ায়িক মানে ন্যায় দর্শনের রীতি অনুযায়ী প্রমাণ আছে, অকাট্য, যাকে কেন অস্বীকার করতে পারে না, যে বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের যারা পূর্বজরা তারা খ্রিস্টপূর্ব, চমকাবেন না কেউ। শিলচর বরাক নদীর ঘাটে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালেন জুবিন গার্গকে শিলচরের জুবিন অনুরাগীরা। শিলচর বরাক নদীর ঘাটে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালেন জুবিন গার্গকে শিলচরের জুবিন অনুরাগীরা। বুধবার সন্ধ্যায় শিলচরের বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে প্রদীপ জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দিলেন জুবিন অনুরাগীরা। সাথে ওনাকে স্মরণ করতে মায়াবিনী গানটি আবারও গাইলেন শেষ বিদায়ের সময়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জুবিন অনুরাগীরা জানান, ব্রহ্মপুত্রের সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অস্থি বিসর্জন করলেন পত্নী গরিমা গার্গ সহ পরিবারের লোকেরা। এর পরিপ্রেক্ষিতে শিলচরের বরাক নদী অন্নপূর্ণা ঘাটে প্রদীপ জ্বালিয়ে সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং জুবিন গার্গের অজস্র গানের সুরে জুবিন গার্গ সারা জীবন সবার হৃদয়ে থাকবেন। জুবিন অনুরাগীরা সরকারের কাছে দাবি রাখেন অতি সত্বর সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের জন্য। ডানা মেলে প্রিয় তোমার ডাকে তোমার নতুন জীবন স্মৃতিগুলি কখন যদি মনে পড়ে যায় পারবে তুমি কখনো আমার ভোলা কি যায় গো সে প্রথম। উপস্থিত হয়েছি, আপনারা সবাই জানেন আজকে সকালে জুবিনদার শেষকৃত্য, অর্থাৎ জুবিনদার যারা ওর শেষ ইচ্ছা ছিল যে ওর চিতাভস্য যাতে ব্রহ্মপুত্রে বিলীন হয়, এবং সেটাই আজকে গরিমা বাইদ ব্রহ্মপুত্র নদীতে ওনার চিতাভস্য বিসর্জন দিয়েছেন। আমরা সেই জায়গা থেকেই জুবিনদার যেভাবে বরাক ব্রহ্মপুত্রকে এক করতে সবসময় উনি রাজি ছিলেন, সেই জায়গা থেকে আমরা বরাক নদীতে আজকে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে সবাই মিলে আমরা প্রদীপ জ্বালিয়েছি এবং বরাক নদীতে ভাসিয়ে দিয়েছি। এটাই কামনা করি জুবিনদার যেখানেই আছে ভালো থাকবে, এবং আমরা জানি জুবিনদার হাজার হাজার গানে জুবিনদার চিরদিন আমাদের বুকে জীবিত থাকবেন। এবং আমরা এটাও বিশ্বাস করি যে জুবিনদার জাস্টিস ফর জুবিনদার যেভাবে প্রক্রিয়া চলছে, আমরা অতি শীঘ্রই যে রহস্য তার থেকে যাতে অতি শীঘ্রই পর্দা ওঠে, এবং যদি কেউ দোষী সাব্যস্ত হয় ওনার অতি শীঘ্রই যাতে ওনাকে সাজা দেওয়া হয়। রবীন্দ্রনাথ ভারতবর্ষের গর্ব। তার বাংলা ভাষায় লেখা গান, কবিতা ও চিন্তাকে বিজেপি বাংলাদেশি মিয়ার সঙ্গে তুলনা করছে বললেন কংগ্রেস রাজ্য সভাপতি গৌরব গগৈ। শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস সেবা দলের সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম দুই লাইন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উচ্চারণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। বুধবার এই বিতর্কে এন্ট্রি নিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বিজেপির সমালোচনা করে বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের গর্ব। তার বাংলা ভাষায় লেখা গান, কবিতা ও চিন্তাকে বিজেপি বাংলাদেশি মিয়ার সঙ্গে তুলনা করতে শুরু করেছে। বিজেপি নেতারা নিজেদের জ্ঞানের অভাব নিজেদের সমালোচনার মাধ্যমে প্ৰকাশ করতে আৰম্ভ করেছেন। যে তেওঁলোকৰ বাঙালি কবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ প্ৰতি যে কোনো শ্ৰদ্ধা নাই, এইটো তেওঁলোকে নিজৰ জ্ঞানৰ অভাৱ প্ৰকাশ কৰিছে। আৰু পশ্চিমবংগৰ মানুহ বঙালী মানুহবোৰে গম পাইছে যে বিজেপি মাত্ৰ ভোটৰ কাৰণে তেওঁলোকক ব্যৱহাৰ কৰে। বাস্তৱ তেওঁলোকৰ জাতীয় আৱেগ, সংস্কৃতি, পৰম্পৰা, স্বাভিমানটোক সন্মান নকৰে বা বুজিবলৈও চেষ্টা নকৰে। ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ কবিতা, যি কবিতা বঙালী মানুহৰ আৱেগ, বঙালী মানুহক সেই সময়ত ব্ৰিটিছৰ বিৰুদ্ধে আন্দোলন কৰিবলৈ সাহস দিলে, এই কবিতাটো সেই সময়ত কবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে সৃষ্টি কৰিলে। বাংলাদেশ কেতিয়া হ'ল
আৰু কবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে এই কবিতাটো কেতিয়া লিখিলে এইটো পঢ়িলেই গম পায়। আৰু বাংলাদেশী মিয়াল পক্ষত কেতিয়াবা কবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে কবিতা লিখিছিল নেকি, গান লিখিছিল নেকি? তো সেইটোৱে যে তেওঁলোকে বঙালী ভাষা, বঙালী ইতিহাস আগতেও বুজি পোৱা নাই আৰু এতিয়াও তেওঁলোকে ভুল, এতিয়া তেওঁলোকে টুইষ্ট কৰি আছে, এটা ভুল অভিযোগ দাঙি ধরিবলৈ। লোকসেবা আরোগ্য যোজনার উদ্বোধন ও কার্ড বিতরণ মুখ্যমন্ত্রীর। সরকারি কর্মচারীদের জন্য নগদহীন চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা সরকারের। লোকসভা আরোগ্য যোজনার উদ্বোধন ও কার্ড বিতরণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসাম লোকসেবা ভবনে এই প্রকল্পের কার্ড বিতরণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের জন্য নগদহীন চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থার কথা জানান তিনি। এ উপলক্ষে মুখ্যমন্ত্রী আরও জানান, আসামে শীঘ্রই বেতন কমিশন গঠন করা হবে। রাজ্য কর্মচারীরা যাতে কেন্দ্রের সমান বেতন পায় তা নিশ্চিত করার জন্য কমিশন গঠন করা হবে। কেন্দ্রের ঘোষণার তারিখ থেকে রাজ্য কর্মচারীরা যাতে সুবিধা পান তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কর্মচারী ইউনিয়নগুলির কাছে যদিও কোনো পরামর্শ থাকে তবে 15 দিনের মধ্যে তাদের জানাতে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন। রাজ্যৰ কৰ্মচাৰী সকলৰ সৈতে বিশদভাৱে আলোচনা চলাইছিলোঁ আৰু আমি এই আঁচনিখন আৰম্ভণিৰ দিনাখনৰ পৰা বিষয়া কৰ্মচাৰী, অৱসৰপ্ৰাপ্ত বিষয়া কৰ্মচাৰীৰ পৰা পোৱা বিভিন্ন ফিডবেকৰ আধাৰত ইয়াক আমি কণ্টিনিউৱাছলি ইয়াক আৰু অধিক সৰলীকৰণ কৰিবলৈ প্ৰচেষ্টা কৰিছিলোঁ। এই আঁচনিখনৰ মূল উদ্দেশ্য আছিল মেডিকেল ৰিইম্বাৰ্চমেণ্টৰ যিটো এটা জটিল প্ৰক্ৰিয়া, সেই প্ৰক্ৰিয়াটোক আমি কেনেকৈ সৰলীকৰণ কৰিব পাৰোঁ। এই আঁচনিখনৰ আগতে অসম চৰকাৰে বাজেটৰ জৰিয়তে এই আঁচনিখনৰ বাবে বা মেডিকেল ৰিইম্বাৰ্চমেণ্টৰ বাবে যোগ্য প্ৰতিজনক আমি তেওঁলোকৰ প্ৰাপ্য ধনৰাশি উভতাই দিয়াৰ বাবে চেষ্টা কৰিছিলোঁ। এই গোটেই প্ৰক্ৰিয়াটোত ৰেফাৰেল হস্পিটালৰ পৰা আৰম্ভ কৰি চৰকাৰৰ সঞ্চালকালয়ৰ পৰা সচিবালয়, সচিবালয়ৰ পৰা ডাইৰেক্টৰেট অফ হেল্থ এডুকেশ্যন, এই বিভিন্ন ধৰণৰ ব্যৱস্থাই কেতিয়াবা চৰকাৰী কৰ্মচাৰীক তেওঁলোকৰ মেডিকেল ৰিইম্বাৰ্চমেণ্ট পাবলৈ 2 বছৰ বা 3 বছৰ অপেক্ষা কৰিবলগীয়া হৈছিল আৰু এটা সময়ত এই প্ৰক্ৰিয়াটোত যথেষ্ট দুৰ্নীতিও সোমাই পৰিছিল। শান্তি সম্প্রীতি বিনষ্টের অভিযোগে সোনাই পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে। কঠোর শাস্তি চেয়ে থানা ঘেরাও জনতার। শান্তি সম্প্রীতি বিনষ্টের অভিযোগে সোনাই পুলিশ গ্রেফতার করল এক যুবককে। কঠোর শাস্তি চেয়ে থানা ঘেরাও জনতার। সোশ্যাল মিডিয়ায় একটি জাতিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার ফলে পুলিশের হাতে গ্রেফতার হলে সোনাই শহরের ধনীপুর 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইনুল হক বরভুয়া নামের এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়িয়ে সোনাইয়ের শান্ত পরিবেশ বিনষ্ট করার অভিযোগ রয়েছে। এ নিয়ে সোনাই থানায় সাহারুল আলমের দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বাড়ি থেকে তুলে এনে সাইনুলকে গ্রেফতার করে পুলিশ। বুধবার এলাকার প্রায় 200 লোক থানায় জড়ো হয়ে সাইনুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশের কাছে দাবি তুলেন। ইন্সপেক্টর ওসি রবিন তুমুঙ্গের সঙ্গে দেখা করে স্থানীয় বিশিষ্টরা জানান, ওই যুবকটি সোনাইকে অশান্ত করার বারবার চেষ্টা করছে। মাস 2 আগে এক অপরাধী মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে জড়িয়ে রয়েছে সাইনুল, কিন্তু এরপরও জাতি সম্প্রদায়কে টার্গেট করে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। এছাড়াও বিশেষ ব্যক্তিদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে শান্তি সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিনষ্ট করার প্রয়াস করছে। তার পেছনে কে রয়েছে বা কার ইশারায় এসব করছে তাও খতিয়ে দেখতে পুলিশের কাছে দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সোনাইয়ের 2 পুর সদস্য বিভাশিস রায় ও নেবুল ইসলাম লস্কর, পুর সদস্যের 2 প্রতিনিধি রামকৃষ্ণনাথ ও আজাদ হোসেন লস্কর, বিজেপি নেতা ভজন সেন,
পুরসভার চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস, যুব মোর্চার সভাপতি পিঙ্কু দাস, আতাবুর লস্কর, আবু সিদ্দিকী লস্কর সহ অন্যান্যরা। এদিকে এসব ঘটনাক্রম নিয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কাছেও একটি স্মারকলিপি প্রদান করেন সোনাইয়ের বিশিষ্টরা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় লোকেদের মধ্যে চেক বন্টন করলেন শিলচর লোকসভা আসনের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় লোকেদের মধ্যে চেক বন্টন করলেন শিলচর লোকসভা আসনের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বুধবার বরখোলা বিধানসভা সমষ্টির অধীন মোট ৭২টি চেক তুলে দেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বিজেপি বরখোলা মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে মোট ২০টি চেক তুলে দেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এরপর তিনি উপস্থিত হন বিজেপি তাপাং মণ্ডল কার্যালয়ে। সেখানে বিজেপি তাপাং মণ্ডল ও শ্রীকোনা মণ্ডলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ৫২টি চেক তুলে দেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গরিব পড়ুয়াদের মধ্যে চেক বন্টন করা হয়। প্রত্যন্ত তাপাং ও শ্রীকোনা অঞ্চলে ব্যক্তিগত সমস্যার শেষ নেই। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রীয় ও রাজ্য বিশেষভাবে স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে প্রায় প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে। অসুস্থরা স্বাস্থ্য পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন, এ লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রত্যেকটি অঞ্চলে চেক বন্টন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি অসম প্রদেশ এসসি মোর্চার সহ সভাপতি অমলেন্দু দাস, তাপাং মণ্ডল সভাপতি সঞ্জিত দেব সহ অন্যান্যরা। কেউ আয়ুষ্মান ভারতের যদি কিছু সাহায্য পান, কিন্তু আয়ুষ্মান ভারত কখন হবে? মেডিকেল কলেজ যাওয়ার পরে বা এনলিস্টেড হসপিটালে যাওয়ার পরে। তার আগে তো গাড়ি ভাড়া ইত্যাদি বহুত লাগে মানুষের। ওই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু যে হয় ওই জায়গা পর্যন্ত পৌঁছার যে ব্যবস্থা বা বাড়ি থেকে যদি সাধারণভাবে চিকিৎসার যে ব্যবস্থা, ওইখানে একটু সাহায্য করা। আর এই সাহায্য করা মানে আমরা এমপি বা বিধায়ক, আপনাদের বিধায়ক এখানে আপনারা পাবেন না, আমরাও জানি। কারণ বিরোধী পক্ষের বিধায়ক আপনাদেরকে কোথায় ডাকবে? আপনাদেরকে ডাকবে না। কাজে এই ক্ষেত্রে এই সাহায্য ঠিক এইভাবেই আমরা মাঝে মাঝে আমরা আমাদের মন্ডলের মারফতে আমরা নেই, কারণ আমি তো সবের কাছে যেতেও পারবো না। খবর রাখা হয়তো বা যারা যান পেয়ে যায়, যারা যান না মন্ডলের মারফতে নিয়ে যাই আমরা। তো এই ক্ষেত্রে কিছু চেক আছে, আর এটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই টাকাগুলো আপনাদের স্বাস্থ্য সেবায় লাগাবেন পরিবারে। এটাই এটা অনুরোধ করার জন্য এসেছি। এখানে বড় বক্তব্য নাই, কিন্তু আপনারা আমি যে প্রথমেই বলেছি একটু ধৈর্য ধরে শুনুন, বেশি সময় হয়নি। পাশাপাশি পৌঁছে দেওয়া হচ্ছে, শুধু চাল ছোট্ট ছেলেটাও যাতে স্বাস্থ্যবান হয়, ফিট ইন্ডিয়া মুভমেন্টে যাতে সে তাকে যোগ্য নাগরিক হিসাবে প্রতিষ্ঠা করতে পারে, তার জন্য অঙ্গনাদিতে পোষণ অভিযান পারেনি গো। পোষণ অভিযান স্কুলে ছাত্ররা বিনা পয়সায়, আমি অন্যটায় যাব না, মধ্যাহ্ন ভোজন। কেন? ফিট ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার বিকাশ চাই। বিকাশ যদি চাই তাহলে আপনার আমার স্বাস্থ্য বালা থাকতে লাগবো, ও কারণে বিকাশ। আর এই বিকাশ যদি করতে হয় তার জন্য শুধু এখানের এই 30-40টা 50টা 100টা চেক দিয়ে বিকাশ হইতে হবে। বিকাশ করতে হলে প্রত্যেকের ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে। তার জন্য মোদিজি এখানে যারা আছেন প্রায় সবার ঘরে 5 লক্ষ টাকা করে ডিপোজিট রেখেছে। কতটার গভীরে যাই, মোদিজি 5 লক্ষ টাকা আপনার ঘরে ডিপোজিট রাখছে আয়ুষ্মান ভারত। ওই ঈশ্বর করো যাতে কোনো রোগ না।
কিন্তু যদি হয় 5 লক্ষ টাকার ট্রিটমেন্ট আপনি ফ্রি পাবেন। আয়ুষ্মান ভারতের কার্ড না থাকলেও খালি রেশন কার্ড দেখাইলে আয়ুষ্মান ভারতের মেডিকেল কলেজের চেয়ারম্যান আমার জানা সভাপতি জয়প্রকাশ সিনহা মহাশয়, আমাদের তাপাঙ্গের জেলা পরিষদ সদস্য নিপেন দাস মহাশয়, আমাদের এপি প্রেসিডেন্ট হরেন্দ্র দাস মহাশয় উপস্থিত, এখানে শুধু তাপাং এবং ত্রিপুরা মন্ডলের সুবিধা প্রাপক মানে যেটা রিলিফ দেওয়া হবে, চেক দেওয়া হবে, তার ভিতর দেখুন। আজকে আমার বিজেপির তরফ থেকে আপনারা একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় এমপিসি পরিমল শুক্লবৈদ্য মহাশয় উনার যে কোনো এক তহবিল থেকে আজকে যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্নভাবে যারা শারীরিকভাবে অক্ষম বা বিপদের চেষ্টা চালাচ্ছেন, অসুখে যারা ভুগছেন, তাদেরকে চেক দেওয়ার জন্য আজকের এই সভা, এবং তিনি সেটা প্রত্যেকটা মন্ডলে করছেন এবং সেই লিস্টটাও উনি প্রিপারেশন করেছেন। প্রত্যেকটা মন্ডল সভাপতির সাথে আলোচনা করে তাদের পাঠানো লিস্ট থেকে। এর অর্থ একটাই জিনিস হলো যে তৃণমূল স্তর থেকে সবাই মতামত নিয়ে লিস্টটা প্রিপারেশন হয়েছে। বরাক উপত্যকায় প্রথমবারের মতো পূজিত হলেন মা মনসার তান্ত্রিক রূপ মহানাগিনী তরিতা। মঙ্গলবার কাছাড় জেলার ধলাই বিধানসভার অন্তর্গত আইরংমারার দুর্গাটিলায় মহানাগিনী তরিতা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যে থেকে পুজো শুরু হয়, সমাপ্তি হয় বুধবার সকালে। সম্পূর্ণ তান্ত্রিক পদ্ধতিতে পূজা অনুষ্ঠিত হয়। এক ভিন্ন মাত্রার তান্ত্রিক পদ্ধতিতে মহানাগিনী তরিতা দেবীর পুজো দেখে ভক্তবৃন্দের মধ্যে এক ভাববিভোল পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, তন্ত্ররাজে উল্লেখিত দেবী তরিতার চতুর্দশ স্বরূপের অন্তর্গত এক স্বরূপ হলেন দেবী মহানাগিনী তরিতা। তাৎক্ষণিক মনস্কামনা পূরণ করতে দেবীর আর কোনো জড়ি নেই। দেবীর ভৈরব হলেন নাগেশ্বর ভৈরব ও গণপতি হলেন ধূম্রবর্ণ গণপতি। দেবী অষ্টভুজা এবং দেবীর শরীরের নিম্নভাগ নাগের দেবী 9টি আনন বিশিষ্ট নাগ দ্বারা পরিবেষ্টিতা। দেবীর গাত্রবর্ণ সবুজাভ নীল এবং দেবী সাপের খোলস ও ময়ূরপুচ্ছ দ্বারা নির্মিত বস্ত্র পরিধান করেন। দেবীর দক্ষিণ দিকে একটি নাগ বিদ্যমান। দেবীর এই স্বরূপের সাধনা করেছিলেন স্বয়ং নাগরাজ বাসুকী। দেবী বাম দিকের হস্তমূলে লোহিত বর্ণের ধ্বজ, তলোয়ার, বাণ সহ ঢাল ও ধনুক এবং দক্ষিণ দিকের হস্তসমূহে ত্রিশূল, নাগ, নরকরটির ও অভেদ বর্ম ধারণ করেন। দেবী জাঙ্গুলি ও দেবী ততুলা হলেন দেবীর দুই পার্শ্ববর্তী দেবীগণ। সর্পস্যা, বৃহৎ কুক্ষী, ক্রোধনা আদি যোগীগণ হলেন দেবীর অঙ্গবিদ্যাদের অন্যতম। কুণ্ডলিনী শক্তির জাগরণে দেবী উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। দেবীর সাধনার উপযুক্ত তিথি হল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। দেবীর পুজোর অন্যতম প্রধান উপকরণ সমূহ হল যজ্ঞডুমুর, সাপের খোলস, ময়ূরপুচ্ছ, চামেলি তৈল, মেষের রুধির, কৃষ্ণতিল, ফণি মনসার পত্র ইত্যাদি। সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই পূজিত হন দেবী এবং দেবীর সাধন পদ্ধতিও অত্যন্ত গুপ্ত, গুরুগম্য, জটিল ও বিলুপ্তির পথে। দেবী সকলের মঙ্গল করুন। এই একটা স্পেশাল জিনিস, এইটার কি বলবো, মাংস দিয়ে মাকে ভোগ দিতে হয়, এটা ছাড়া মার পূজা সম্ভব নয়। এটার মাংস মায়ের খুব প্রিয়। মাকে শোল মাছের পুরা দিতে হবে, এই মায়ের পূজা যখন আমি ফার্স্ট চিন্তা করেছিলাম আগস্ট মাসে, আমি মূর্তি অর্ডার করেছি দুপুরবেলা। সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে আসি, তারপরে এই পূজা নিয়ে অনেক ঘাটাঘাটি করি, কিন্তু এই মায়ের পূজার কোনো বিধান আমি পাইনি। কারণ এই মায়ের ধ্যান, মায়ের বীজ মন্ত্র গুরুগম্য আমার কাছে নেই। ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটির অফিস বিয়ারারের তালিকা প্রকাশ।
বিশিষ্ট জনেদের উপস্থিতিতে শিলচরের কাঞ্চনপুর এলাকায় নবনির্মিত জগন্নাথ দেবের নাট মন্দিরের শুভ উদ্বোধন। শহরতলির কাঞ্চনপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল। এদিন সাংসদ কনাথ পুরকায়স্থ ও শিলচর জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার সহ স্থানীয়দের উপস্থিতিতে এলাকার নবনির্মিত জগন্নাথ দেবের নাট মন্দিরের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্দির কমিটির সভাপতি রামেন্দ্র দেব জানান, মন্দির নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের সরকারি সহযোগিতা পাননি তারা। স্থানীয় জনগণ সহ কিছু বিশিষ্ট জনেদের সহযোগিতায় এলাকায় মন্দির গড়ে তোলা হয়েছে এবং এই মন্দির নির্মাণে প্রায় 70% সভাপতি রামেন্দ্র দেবের অবদান রয়েছে। মঙ্গলবার নাট মন্দিরের শুভ উদ্বোধন হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। কাঞ্চনপুরের নাট মন্দির নির্মাণে প্রায় 29.50 লক্ষ টাকা খরচ হয়েছে। আগামীতে এলাকার জনগণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠান নবনির্মিত মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে পারবেন। তবে জগন্নাথ দেবের নবনির্মিত এই নাট মন্দিরে পানীয় জলের ব্যবস্থা করতে সাংসদ কনাথ পুরকায়স্থের দৃষ্টি আকর্ষণ করেছেন সভাপতি। সাংসদ তহবিল থেকে মন্দিরের উন্নয়নের জন্য 5 লক্ষ টাকার অনুদান কমিটির হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন সাংসদ কনাথ পুরকায়স্থ। এদিন বিজেপির প্রাক্তন এপি সদস্য মৃণাল দাস, বিজেপির তাপং মণ্ডলের সভাপতি সঞ্জিত দেব, বিশিষ্ট সমাজসেবক অজিত দেব, বিশিষ্ট শিক্ষাবিদ ক্ষিতীশ চন্দ্র সরকার, নিবারণ দাস, মন্দির পরিচালনা কমিটির সম্পাদক রাজু দাস ও ভাস্কর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের সংস্কৃতি জীবিত আছে, আমাদের ধর্ম এই জায়গাতেই জীবিত আছে। আমরা সনাতন হিসাবে এই জায়গায় আমাদের গর্ব যে আমরা এরকম মানুষকে আমরা পেয়েছি, সমাজ তাদের কাছ থেকে পেয়েছে। আর আমরা আশা করি এই যে প্রভুর চরণে যে আমাদের ভক্তি, আর ওনার বলবো না আজকাল ওনার কিছু হয়ে যায়, কিন্তু উনি যেদিনই যাবেন সেদিনই পরমাত্মার সঙ্গে মিলবেন, এটা আমি মনে করি। অটল ভারত গৌরব সম্মান অর্জন করলেন বরাকের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল রায়। নিফটি কনফারেন্স হলে আয়োজিত এক ভব্য অনুষ্ঠানের মাধ্যমে বুধবার বরাকের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল রায়কে অটল ভারত গৌরব সম্মান প্রদান করে সম্মানিত করা হয়। এদিন আসাম বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর নমুল মোমিন ও বলিউড অভিনেতা আলী খান সম্মাননা ওনার হাতে তুলে দেন। ব্যবসার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করায় তাকে এই সম্মান প্রদান করা হয়েছে। নিজের অনুভূতির কথা তুলে ধরার পাশাপাশি এই সম্মান অর্জন করে নিজেকে গর্বিত মনে করছেন বাবুল রায়। শ্রীভূমি জেলার রাধা মদন মোহন জিউর মন্দিরে দামোদর মাস উপলক্ষে চলছে ভাগবত পাঠ ও নানা ধর্মীয় অনুষ্ঠান। শ্রীভূমি জেলার রাধা মদন মোহন জিউর মন্দিরে নিয়ম সেবার মাস উপলক্ষে চলছে ভাগবত পাঠ ও নাম সংকীর্তন। প্রতিদিন ভোরবেলা চলছে মঙ্গল আরতি, প্রভাতী কীর্তন ও সকাল 9 ঘটিকায় বাল্যভোগ ও পারায়ণ পাঠ ও সন্ধ্যা 6 ঘটিকায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হচ্ছে। সুদূর কলকাতা থেকে আগত প্রভুপাদ পার্থসারথী গোস্বামী ভাগবত পাঠ করছেন। উল্লেখ্য, 3রা অক্টোবর শুক্রবার থেকে নিয়ম মাস পালিত হচ্ছে, শেষ হবে 1 নভেম্বর শনিবার এবং ভাগবত পাঠ চলবে 5 নভেম্বর বুধবার রাস পূর্ণিমা পর্যন্ত। রাধা মদন মোহনের মন্দিরে রাস উৎসব পালিত হয়, সাজানো হয় রাসের ডালা, অষ্টসখী রাসে মাইতো পাঠ কীর্তন। প্রতিদিন শত শত ভক্তপ্রাণ নাগরিক বৃন্দরা শ্রীমন্দিরে ভাগবত পাঠ শ্রবণ করছেন।
রসিত বাদিত্য মন্দন মনস রসীন বাদিত্য মন্দন মনস রসীন। আমরা রস নিয়ে আলোচনা করছি। গুরুর মধ্যে যদি সেই রস না থাকে, গুরুর হৃদয়ে যদি রসিকেন্দ্র চূড়ামণি রসের মহাসমুদ্রের মহাপ্লাবনের মহাসমুদ্র সিন্ধুকে প্লাবিত না করতে পারেন, সেই গুরু আমাদের নয়। আমরা যে ধরা পর্যন্ত অনন্ত গোপীনাথকে আস্বাদন করি, তাই আমার গুরু বড় রসিক, তাই রোমাঞ্চক তরঙ্গ ভালো বন্দে